রাজীব ফখরুল দুই ভাইয়ের ত্রাসের রাজত্ব অভিযোগে মামলা নেয় না পুলিশ। মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা জরুরি বলছে টিআইবি। যুক্তরাষ্ট্রের বাজারে কমছে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানি, ভিয়েতনামের দাপট পাত্তা দিতে নারাজ ব্যবসায়ীরা। ডোনাল্ডোর ঢাকা সফর নিয়ে কাদের ফখরুলের পাল্টাপাল্টি বক্তব্য আস্থার সংকট উত্তরণের বার্তা ছিল বলছেন বিশ্লেষকরা। মন্ত্রীর নির্দেশ অমান্য করে রাজধানীতে অটোরিকশার দাপট, নির্দেশনা পায়নি ট্রাফিক বিভাগ, বাস্তবায়ন নিয়ে সংশয় বিশেষজ্ঞরা। এবং 3 দিন পর আসছে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা, নদীর সাগরে মাছের দেখা নেই। বরিশালের মোকামের দাম আকাশচুম্বী, জেলেদের কপালে চিন্তার ভার। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। সাভারের রাজীব ফখরুল দুই ভাইয়ের ত্রাসের রাজত্বে ততস্থ সাধারণ মানুষ। আইনি জটিলতা এড়াতে স্বজনদের নামে সম্পদ গড়ে চলেছেন রাজীব। রাজনীতির ছত্রছায়া, জমি দখল, চাঁদাবাজিতে 2 দশকে সাভারবাসীর কাছে দুর্ধর্ষ আতঙ্ক রাজীব। তার দুর্নীতির সহযোগী শ্যালক রুবেল, বাবু সহযোগী ট্যাপা জাকির, ছোট ভাই তেঁতুল ঝরার চেয়ারম্যান ফখরুল আলম সমরও কয়েকশো কোটি টাকার মালিক। মঞ্জুরুল আলম রাজীবের অবৈধ সম্পদ অনুসন্ধানের ধারাবাহিক 2য় পর্বে রাজ সজীব রহমানের ছবিতে জানাচ্ছেন ফখরুল ইসলাম। সাভারের শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া মঞ্জুরুল আলম রাজীবের অবৈধ সম্পদ নিজের নামের পাশাপাশি গড়েছেন অন্যদের নামেও। আইনি জটিলতা এড়াতে রাজীব সম্পদের সাম্রাজ্য করেছেন শ্যালক রুবেল, বাবু, ভাই জাহাঙ্গীর সমর, মামা ঠান্ডু মোল্লা ও ক্যাডার জাকিরের নামে। শ্যালক রুবেল 17 বছর আগেও গার্মেন্টসে চাকরি করতেন। রাজীবের শ্বশুর ও যুক্তরাষ্ট্রের বাজারে বরাবরই শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ যথাক্রমে চীন ও ভিয়েতনাম। যদিও কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের হিস্সা কমছে, বাড়ছে ভিয়েতনামের। চলতি বছরের প্রথম 3 মাসে এই বাজারে তৈরি পোশাক রপ্তানিতে চীনের কাছাকাছি পৌঁছে গেছে ভিয়েতনাম। 3য় শীর্ষ রপ্তানিকারক বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে। তবে রপ্তানির এই হ্রাস পাওয়া খুব একটি বড় বিষয় হিসেবে দেখছেন না ব্যবসায়ী নেতারা। বলছেন মাত্র 1% রপ্তানি হ্রাস পেয়েছে গত মাসে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ভিয়েতনামের রপ্তানি যখন বাড়ছে তখন কমছে বাংলাদেশের। চলতি বছরের প্রথম 3 মাসে বাংলাদেশ $176 কোটি তৈরি পোশাক রপ্তানি করে মার্কিন মূল্যকে। এ রপ্তানি গেল বছরের একই সময়ের চেয়ে 17.68% কম। গেল বছর শেষে রপ্তানি কমার হার ছিল 25%। সে হিসাবে বড় এ বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। অবশ্য ব্যবসায়ীরা বলছেন শুধু 3 মাস নয়, পুরো বছর শেষে বোঝা যাবে রপ্তানির চিত্র। আমি কখনো 3 মাসের ডেপার্টে মাল পাঠাই, কখনো 6 মাসের ডেপার্টে মাল পাঠাই। তো আমি মাল পাঠাইলাম, সে মনে করেন জানুয়ারি মাসে, আমার পেমেন্টটা আসলো জুন মাসে, কিন্তু আপনি হিসাব করলেন জানুয়ারি মাসেরটা। তো জানুয়ারি মাসের রপ্তানির হিসাব করে যদি এইভাবে হিসাব করা হয় তাহলে হয় না। আমাদের একটা বছরের, আমরা যে বছরে হিসাব করি ঠিক সেইভাবে যদি আমরা হিসাব করি তখন আমরা অ্যাকচুয়াল পিকচারটা পাই। ভিয়েতনামের রপ্তানি বৃদ্ধির কারণ হিসেবে অর্থনীতিবিদ হাসান এইচ মনসুর বলছেন, ভিয়েতনাম আমেরিকার বাজারে প্রবেশে যে শুল্ক সুবিধা পাচ্ছে তা বাংলাদেশ পাচ্ছে না। তো পিছিয়ে পড়ার মূল কারণটা কিন্তু দুটো আমি বলবো। একটা হচ্ছে যে ভিয়েতনাম হ্যাজ প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস টু ইউএস মার্কেট, ফলে তাদের ডিউটি সুবিধাটা তার পাচ্ছে, যেটা বাংলাদেশ পাচ্ছে না। আমরা জিএসপি সুবিধা পাচ্ছি না গার্মেন্টসের ক্ষেত্রে এবং কোনো পণ্যের ক্ষেত্রে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাতলে দেন কিছু পথ। লেবার ইস্যু আছে, এনভায়রনমেন্টাল ইস্যু আছে এবং ডেমোক্রেসি অ্যান্ড সিভিল রাইটস, সিভিল লিবার্টিজ, এই ইস্যুগুলো কিন্তু সেখানেও আছে। এগুলো আসবে আলোচনা যখন বসবে। তো সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করে কীভাবে আমরা আমাদের প্রেফারেন্সিয়াল অ্যাক্সেসটাকে সিকিউর করতে পারি সেই বিষয়ে সরকারকে ভাবতে হবে। উৎপাদন ঠিক রাখতে কারখানাগুলোই জ্বালানি সরবরাহ ঠিক রাখার তাগিদ দেন সংশ্লিষ্টরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ভুল বোঝাবুঝিকে পাশ কাটিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থার সংকট উত্তরণের বার্তা দিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটা মনে করেন কূটনীতি বিশ্লেষকরা। তারা বলছেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত ক্ষেত্রে বাংলাদেশ কতটা সম্পৃক্ত করা যায়
এবং বাংলাদেশের প্রয়োজনে সহায়তার আশ্বাসও দিয়ে গেছেন মার্কিন সহকারী এই পররাষ্ট্রমন্ত্রী। তবে সম্পর্ক কতদূর এগিয়ে নেবে তা নির্ভর করছে বাংলাদেশের উপরে, এমন মত কূটনীতি বিশ্লেষকদের। ফখরুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর দুদিনের সফর ছিল ঢাকা ওয়াশিংটন সম্পর্কে ঘনিষ্ঠতা পুনঃপ্রতিষ্ঠার বার্তা। কূটনীতি বিশ্লেষকরা বলছেন, উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণে বাংলাদেশের শ্রমনীতি সংশোধন, দুর্নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে সরকারকে সহায়তা করার আশ্বাস ইতিবাচক। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর স্পষ্ট বার্তা দিয়েছেন ডোনাল্ড লু। তারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী, আস্থার সংকট যেটা তৈরি হয়েছিল সেটা ওভারকাম করতে চায়। বাংলাদেশের যেহেতু একটা সামনের দিকে আপনার গ্রাজুয়েশনের ইস্যু আছে, তখন এমনিতেও কিন্তু আমাদের অনেক সংস্কার প্রয়োজন হবে, এখন বিনিয়োগের প্রয়োজন হবে। এই হার্ড ইস্যুগুলোকে, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য তাদের দিক থেকে তাদের একটা ইচ্ছা বা উদ্যোগ তারা নিতে আগ্রহী। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে কঠিন বিষয়গুলো আলোচনার মাধ্যমে আস্থা ফেরানোর ইতিবাচক ইঙ্গিত দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের আগে যে অতিরিক্ত যে অ্যাটেনশন তারা বাংলাদেশকে দিয়েছিল, তাতে একটা দুই দেশের সম্পর্কের মধ্যে একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আস্থার ঘাটতি তৈরি হয়েছিল, সেই ঘাটতিটাকে পূরণ করে রিবিল্ড দি ট্রাস্ট। তো সেইটা তারা আস্থাকে আবার পুনর্গঠন করা, সেইটার জন্য তারা এই ভিজিট। বিশ্লেষকরা বলছেন, এই সফরের মধ্য দিয়ে চাপের সংস্কৃতি থেকে বেরিয়ে দুদেশের সম্পর্কে নতুন মোড় নেবে। তাদের দিক থেকে তারা সেই ভুল বোঝাবুঝি যদি বলেন সেটাকে বাইপাস করে তারা এগিয়ে যেতে আগ্রহী। আমি যদি সেখানে যেতে চাই, সামনে যাওয়া যাবে, আর যদি আমি না যেতে চাই তাহলে আগের যে নেগেটিভিটি ছিল সেখান থেকে বের হয়ে আসার যেহেতু চেষ্টা, যেভাবেই হোক চেষ্টা করা হয়েছে, ওনাদের দিক থেকে আবহটাকে ইতিবাচক রাখার চেষ্টা করা হয়েছে, যাতে দুই দেশের বন্ধুত্বকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে সক্ষমতার সঙ্গে এগিয়ে যাবে বাংলাদেশ, এমন আশা কূটনীতি বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ডোনাল্ড লুর বক্তব্যের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক বুঝতে পারা যায়, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির খাদ্য বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে দেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 17 মে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই গণতন্ত্র মুক্ত হয়েছে, যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন। কথা বলেন ডোনাল্ড লুর সফর নিয়ে। ডোনাল্ড লুর বক্তব্যের পর ফখরুল সাহেবের বক্তব্যকে মূল্যহীন বলেও দাবি করেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রে কথা বলেছেন অবস্থান, সেই অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী। এখানে তিনি যে কথা বলেছেন, এরপরে ফখরুল সাহেবের যে বক্তব্য, এ বক্তব্যের কোনো মূল্য নেই। পরে মাদ্রাসাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বিদেশিদের দিকে না তাকিয়ে দেশের মানুষের অধিকার দেশের মানুষকে আদায় করে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধে সহযোগিতা করলেও ভারত বরাবরই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে তৎপর। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে।
ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। আলোচনায় স্বাধীনতা পূর্ব সময়ে পাকিস্তানিদের হাতে দেশের যত মানুষ হত্যা হয়েছে, স্বাধীনতা উত্তর সময়ে তার চেয়ে বেশি মানুষ সীমান্তে ভারত মেরেছে অভিযোগ করে বক্তারা বলেন, ভারতের বাংলাদেশের প্রতি অবজ্ঞা ও অবিচারের একমাত্র প্রতিবাদের পথ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি, যতটা অত্যাচারিত হয়েছি, যতটা শোষিত হয়েছি, তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই, ভারত দ্বারা অত্যাচারিত হই। আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই কেন, তার জন্যও কিন্তু ভারতকেই দায়ী করতে হবে। আজকে বাংলাদেশের সীমান্তে মানুষ খুন হচ্ছে কেন, সেটার জন্যও কিন্তু ভারতের বিএসএফ দায়ী। আজকে বাংলাদেশের নদীর পানিগুলো শুকিয়ে ফেলা হচ্ছে কেন, তার জন্যও কিন্তু ভারত দায়ী। নেতারা বলেন, বর্তমান সরকারের সাথে দিল্লির অশুভ আতাত দেশে দুর্যোগ সৃষ্টি করেছে। আমার দেশে নির্বাচন হবে, ভারত ওখানে বলে আমার সিকিউরিটি প্রশ্ন বিবেচনায় রেখে নির্বাচন করতে হবে। সে কে? আমার দেশের জনগণ ভোট দেবে কাকে? আমার দেশের মানুষ ঠিক করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের সাথে দেশের জনগণের স্বার্থে অবস্থান নিতে ব্যর্থ হয়েছে সরকার। আমাদের প্রতিবেশী, যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্য আমরা অবশ্যই আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছি সবসময়। তারপরে আমরা যে লক্ষ্য করেছি, তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। যে সরকার এখন আছে, সেই সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার। তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে। উন্নয়নের নামে সরকার মাফিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আজকে এমন একটা সরকার দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এই সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে, যে গোষ্ঠীগুলো এই তথাকথিত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়ারি হয়েছে। একটা মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে। নিজেদের কাজ নিজেদেরই করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সবাই ঐক্যবদ্ধ হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। একত্র হয়ে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সড়ক পরিবহন মন্ত্রী ও ঢাকার 2 মেয়রকে পাত্তাই দিচ্ছে না ব্যাটারি চালিত যানবাহনের চালকেরা। কঠোরভাবে নিষেধাজ্ঞার পরদিনেই ঢাকায় বুক ফুলিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। বরিশাল ট্রাফিক বিভাগ বলছে, অটোরিকশা পুরোপুরি বন্ধ এমন কোনো নির্দেশনা তারা পাননি। আর বিশেষজ্ঞরা বলছেন, সিদ্ধান্ত নেয়ার চেয়ে বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। তারা পা উঁচু করে পূর্ণ দমে এই রিক্সা বলেন আর অন্য বাহন বলেন ব্যাটারি চালিত, তারা চালাতে থাকেন। এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এমন কঠোর নির্দেশনা আসে বুধবার বিআরটিএর উপদেষ্টা পরিষদের সভায়। পরদিন এ চিত্র রাজধানীর গুরুত্বপূর্ণ অনেক সড়কে। কে শোনে কার কথা? মন্ত্রীর নিষেধাজ্ঞা এভাবে অমান্য করে দাপিয়ে বেড়াচ্ছেন এসব যানবাহনের চালকরা। চালকদের অনেকে বলছেন, নির্দেশনার কোনো তথ্য জানা নেই তাদের। তবে এরকম নির্দেশনা আগেও পেয়েছেন তারা, কিছুই হয়নি। এরকম তো প্রত্যেক বছরই বলে। আসলে কি বন্ধ করে দেওয়ার জন্য বলে না গরিবের মারানোর জন্য বলে? কারণ এই কথা বলার পরেই রিক্সা ধরে বেশি বেশি। না জানি না, না না, আমরা তো গরিব মানুষ, অটো রিক্সা বন্ধ করে দিলে আমরা কি করে খাবো? চালকরা বলছেন, এমন চোর পুলিশ না খেলে একেবারে বন্ধ করে দিলেই হয়, কারণ পুলিশের র্যাকার বিলে চলে যায় সব উপার্জন। এটা অবৈধ, যখন তারা টাকা নিয়ে আপনারা ছেড়ে দেন কেন? আমাদেরকে যদি ধরে আবার 600 টাকা র্যাকার বিল দাও। পুলিশে ধরলে 600 দেওয়ার লাগে, হ্যারে ধরলে 100 দেওয়ার লাগে, হ্যারে ধরলে 50 দিতে। এই টাকাটা তো আমাকে এই রইদে পইরা গাইমে পরে টাকাটা কামাইতে হয় স্যার। এই যন্ত্রণা করে বন্ধ করে দিই। যাত্রীরাও মানছেন, দুর্ঘটনা রোধে এইসব অটোরিকশা বন্ধ করা উচিত। মেন সমস্যা হলো ব্রেক, ব্রেক ঠিক নেই আর বেশি গতিতে চলে। এই যে আমি মনে করি ওদের একটা কর্মসংস্থান করার পরে একটু উঠায় দিই। আসলে বর্তমানে অটোরিকশা যেইভাবে চলাচল করতেছে, এটা খুবই রিস্কি। ট্রাফিকের অতিরিক্ত কমিশনার বলেন, এখনো পর্যন্ত এ ধরনের কোনো নির্দেশনা তারা পাননি। আমাদের কাছে এখনো ওই
মিটিংয়ের যে মিনিটস বা যে এজেন্ডা সেটা কিন্তু আমরা এখনও পাইনি। পেলে সেখানে আপনার কোন প্রেক্ষিতে আলোচনা হয়েছে, সেক্ষেত্রে যে যদি বন্ধ করতে হয় তাহলে এটা কতদিনের মধ্যে বন্ধ করতে হবে, যে কোন পদ্ধতিতে বন্ধ করতে হবে, সেই ব্যাপারে হয়তো বিস্তারিত জানতে পারলে আমরা তখন সেই ব্যাপারে আশু পদক্ষেপ নিতে পারবো। শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে নির্দেশনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ারও পরামর্শ বিশেষজ্ঞদের। বন্ধ করার জন্য বিজ্ঞান ভিত্তিক পথটা ফলো না করে আমি একবারে হার্ড লাইনে চলে গেলাম, এবং আমি বলবো অতীতেও জিরো টলারেন্সের এরকম অনেক কথাই বলা হয়েছে, আমরা কিন্তু অর্জন করতে পারিনি। সো আমি বলবো এই ধরনের ভারী কথা বলার আগে আমাদের সক্ষমতাটা দেখা উচিত, আমরা কি আদৌ এটা বাস্তবায়ন করতে পারবো কিনা। তো সেই হিসাবে আমি বলবো সিদ্ধান্ত কঠিন, সিদ্ধান্ত অনেক ভারী, কিন্তু এটা অর্জন করার জন্য আমি বলবো না সক্ষম হবে। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকাল আরো থাকছে। খুলনার সড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন 600 গাড়ি। যাত্রী ভোগান্তির পাশাপাশি প্রায় ঘটে দুর্ঘটনা। 2024-25 অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বা উন্নয়ন বাজেট অনুমোদন দিয়েছে সরকার। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় আগামী অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা সচিব জানান, এবারের বাজেটের মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বিস্তারিত জানাচ্ছেন শামীমা আক্তার। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা। এতে 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অনুমোদন দেয়া হয়। আসন্ন উন্নয়ন বাজেটে পরিবহন, যোগাযোগ ও বিদ্যুৎ, জ্বালানি এবং স্থানীয় সরকার খাতের বরাদ্দ কমিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু খাতকে। পরিকল্পনা সচিব বলেন, বৈদেশিক ঋণের প্রকল্পগুলোকে বাড়তি শ্রম দিয়ে দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 3 মাস পর পর এইসব প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি জানানোর নির্দেশ দেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী আজকে 2-1টি অনুশাসন দিয়েছেন। একটি হচ্ছে বৈদেশিক ঋণ এবং অনুদানের যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি, এবং উনি আরেকটি নির্দেশনা দিয়েছেন, বৈদেশিক ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলি উনি নিয়মিত পরিবীক্ষণের জন্য 3 মাস অন্তর অন্তর এগুলিকে অবহিত করার নির্দেশনা দিয়েছেন। চলতি অর্থ বছরের তুলনায় 2024-25 অর্থ বছরের উন্নয়ন বাজেটে বরাদ্দ বেড়েছে 2,000 কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রী জানান, আগামী অর্থ বছরের এডিপির আওতায় 1321টি প্রকল্প বাস্তবায়ন হবে। 1321টা প্রকল্প এই আইএমইডিকে যদি আমি দেই তো ওরা তো এটার ভারেই পড়ে যাবে। পার্সেন্টেজ চেক করতে হয় বা রুগ্নগুলি চেক করতে হয়। 100% করা যায় না। 100% করা যায়, যে ম্যান পাওয়ার দরকার, যে ফ্যাসিলিটি দরকার, সেটা সবসময় দেওয়া যায় না। রুগ্ন প্রকল্পগুলো বা রুগ্ন হতে যাচ্ছে সেগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখি। তবে 3 মাসে যে আমরা রিভিউটা করব, সেই রিভিউটা কিন্তু অনেক কিছু আমাদেরকে পথে তুলে দেবে এবং আর বিলম্ব হবে বলে আমি মনে করি। মন্ত্রী আরও জানান, আগামী বাজেটের মূল লক্ষ্য রাজস্ব বাড়ানো এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। আগামীতে আমরা জেলা ভিত্তিক কিভাবে এইগুলো আয়োজন করব। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। নদীর সাগরে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় সরবরাহ সংকটে বরিশালে এখন আকাশচুম্বী ইলিশের দাম। আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1650 থেকে 2800 টাকা পর্যন্ত। এতে একদিকে যেমন ক্রেতাদের ক্রয় ক্ষমতা হারিয়েছে, অন্যদিকে মাছ না ধরা পড়ায় বিপাকে জেলেরাও। এদিকে আগামী 20 মে থেকে সাগরে মাছ আহরণের নিষেধাজ্ঞা আসায় এই অঞ্চলে জেলেদের কপালে এখন চিন্তার ভাঁজ। সহকর্মী শফিক মুন্সির রিপোর্ট। ইলিশের প্রজনন সুরক্ষায় মার্চ এপ্রিল 2 মাস নদ নদীতে বন্ধ ছিল মাছ শিকার। এদিকে আগামী 20 মে থেকে সাগরে মাছ ধরায় আসছে 65 দিনের নিষেধাজ্ঞা। গত বছর এ সময় দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পাইকারি মাছের বাজার বরিশাল পোর্ট রোড মৎস্য আড়তে প্রচুর ইলিশের সরবরাহ থাকলেও এবার চিত্র একেবারেই ভিন্ন। ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ।
সরবরাহ কম থাকায় এবার চড়া ইলিশের দাম। বাজার ঘুরে দেখা যায় 500 গ্রাম ওজনের ইলিশের কেজি 1670 টাকা, যা গত বছর ছিল 950 টাকা। গতবার 800 গ্রাম ওজনের ইলিশ 1200 টাকায় মিললেও এবার বিক্রি হচ্ছে 2350 টাকায়। আর 1 কেজি ওজনের ইলিশে গুনতে হচ্ছে 2800 টাকা, যা গতবারের চেয়ে 1300 টাকা বেশি। ইলিশের এমন আকাশচুম্বী দামে ক্রয় ক্ষমতা হারিয়েছেন সাধারণ ক্রেতা, তাই খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। বিক্রেতার দাবি সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে বেশি দামে। কেমনে থাকবে সামর্থ্য, ওই মাছ যেতে চাই 1200 টাকা কেজি। অসম্ভব দাম, প্রচুর, মানে যে পরিমাণ মাছের যে আমদানি তার চেয়ে দাম অনেক বেশি। ইলিশ একেবারে নাই বললেই চলে, কোনো মাছ নদীতে পড়তেছে না এবং জেলেরা হাহাকার। 65 দিনের অভিযান, এটা তো আপনার ফিশিং যে আছে না জাহাজগুলো, ওইয়ের জন্য এটার সাথে আমাদের ফিশিং ট্রলারগুলো সরকার পেছাই দিয়েছে। এই টাইমে মনে করেন ইন্ডিয়ার মাছটা ধরে না আমাদের এই বোটে পায় না। আসন্ন নিষেধাজ্ঞা ও জালে মাছ ধরা না পড়ায় চরম বিপাকে জেলেরা। তাপপ্রবাহ কমলে ইলিশ আহরণ বাড়বে বলছেন এ কর্মকর্তা। নদীতে পানি কম থাকার জন্য বা হচ্ছে যে তাপমাত্রা বাড়ার জন্য মাছের বৃদ্ধিটাও কম হয়েছে, মানে মাছ অস্বস্তিতে হয়েছে। তো সেই কারণে মাছের আনাগোনা কম এবং জেলেদের জালে ধরা পড়ছে কম। তো আমরা আশা করছি যে বৃষ্টি যদি আসে এবং নদীর প্রবাহটা যদি বাড়ে, তাহলে সাগর থেকে মাছ মাইগ্রেশন করে উপরে আসবে এবং জেলেদের জালে মাছ ধরা পড়বে। সারা দেশের 6টি ইলিশ অভয়াশ্রমের 5টি দক্ষিণাঞ্চলের নদ নদীতে। বরিশাল অঞ্চলের 4 লাখ জেলের মধ্যে 1,46,029 জন জেলে সমুদ্রে ইলিশ শিকারে নিয়োজিত বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তর। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। দেখছেন সংবাদ সকাল। খুলনা সড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন 600 গাড়ি। এর মধ্যে রয়েছে অটোরিকশা, বাস, ট্রাক ও মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন। এসব ফিটনেসবিহীন গাড়িতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি প্রায় ঘটে দুর্ঘটনা। তাই এসব যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। সহকর্মী নুর ইসলাম রকি জানাচ্ছেন বিস্তারিত। নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান এবং টার্মিনালে নিয়মিত ব্যবস্থা নিলেও সড়কে কোনোভাবেই বন্ধ হচ্ছে না ফিটনেসবিহীন গাড়ি চলাচল। এতে বাড়ছে দুর্ঘটনা, ঝুঁকিতে পড়ছেন যাত্রীরা। বিআরটি এর তথ্য অনুযায়ী নগরী ও জেলার বিভিন্ন রুটে ফিটনেস ছাড়াই চলাচল করছে বাস, অটোরিকশা, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের অন্তত 6 শতাধিক যানবাহন। ভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের দাবি যাত্রীদের। হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চলাচল বন্ধ করতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ মোটর শ্রমিক ইউনিয়ন ও নিরাপদ সড়ক চাই সংগঠনের। ফিটনেস না হলে তো সমস্যা অনেক কিছু, দুর্ঘটনার সমস্যা। শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত দিতে কোনো মালিকের গাড়ি যদি কমপ্লিট না থাকে সেই ক্ষেত্রে আমরা সেই গাড়ি চালাবো না। সড়ক নিরাপত্তা যে আইন আছে, সেই আইনের যদি সঠিক বাস্তবায়ন হয় তাহলে সড়কে যেমন দুর্ঘটনা কমবে, তেমনি মানুষ নিরাপদে ঘরে ফিরবে। তবে সড়কে ফিটনেসবিহীন গাড়ি নেই দাবি করে বাস মালিকরা বলছেন তাদের চাপে রাখতে বিআরটি এসব অভিযোগ তোলে। আগে ফিটনেসবিহীন কোনো গাড়ি আছে কিনা এটা আমার নলেজে নেই। এটা হয়তো বিআরটি ডিসি হিসেবে এক্সপেক্টের চাপ দেয়, অন্য প্রশাসনের চাপ দেয়। এবার রোডে আসলে আপনার গাড়ি চেক করেন, অমুক করেন। আসলে ফিটনেসবিহীন কোনো গাড়ি নেই। ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে নগরীর প্রবেশ পথ সহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট, মোবাইল কোর্ট, সাঁড়াশি অভিযান চালানোর কথা জানায় বিআরটিএ ও ট্রাফিক পুলিশ। বিভিন্ন পয়েন্টে আমরা গাড়ি কাগজপত্র চেক করছি, যে সমস্ত গাড়ির ফিটনেস পাচ্ছি না বা অন্যান্য কাগজপত্র ত্রুটি আছে সেই গাড়ির বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। প্রায় 600-র মতো গাড়ি আছে ফিটনেসবিহীন আমাদের খুলনা জেলা মেট্রোতে। একটা মালিককে আমরা চিঠি দিয়েছি যাতে এরা ফিটনেসটা হালনাগাদ করে নেয়। যদিও আগামী 30 জুন পর্যন্ত বিনা জরিমানায় গাড়ির ফিটনেস ঠিক করে কাগজপত্র হালনাগাদে সুযোগ দিয়েছে সরকার। নূর ইসলাম রকি, দেশ টিভি, খুলনা। সংবাদ সকাল আরো থাকছে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। মোদির গ্যারান্টিকে 420 আখ্যায়িত দিলেন মমতা। দাবদাহে ফের বাড়ছে তাপমাত্রার পারদ। উষ্ণতা বাড়ছে রাজধানী ঢাকাতে। সারা দেশে কম বেশি বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে কালো এ ধারা অব্যাহত থাকবে। তবে 18 মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছেন তারা। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে।
এপ্রিল জুড়ে টানা তাপপ্রবাহের পর চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় বৃষ্টি, কমতে থাকে তাপপ্রবাহ। এরপর আবার প্রায় 3 দিন ধরে বাড়তে শুরু করেছে উত্তাপ। রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। কোথাও যেন নেই স্বস্তির আভাস। বিপাকে গোটা দেশের মানুষ। গরমের সহ্য না, পরন অস্থির করে আলাদা আমাকে যে গরমটা পড়ছে, এই গরমে আমরা একটা খ্যাপ মারলে আমাদের শরীরে শক্তি বল থাকতেছে না। তীব্র তাপ দেওয়ার কারণে আমাদের ক্লাস করতে সমস্যা হচ্ছে। গরম তো কিছুদিন আগে অনেক বেশি ছিল, মাঝখানে একটু কমে বৃষ্টি হয়ে আবার বেড়ে গেল। তো সেই যদি আবার বৃষ্টি হতো তাহলে আবার অনেকটা ভালো হতো, আমাদের জন্য স্বস্তি লাগতো। এদিকে আবহাওয়া অফিস থেকে মিলেছে স্বস্তির বার্তা। এপ্রিল মাসের মতো মে মাসে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ থাকবে না বলেই জানাচ্ছেন তারা। চলমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ 17 তারিখ, কোথাও 18 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এর পরবর্তীতে তাপপ্রবাহের অবসান হওয়ার সম্ভাবনা আছে। 18 তারিখ থেকে দেশের উত্তর পূর্বের অংশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন থেকে তাপপ্রবাহ কমবে। 19 থেকে 20 তারিখে দেশের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। 18 তারিখ থেকে দেশের উত্তর পূর্বের যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে, বৃষ্টিপাত শুরু হবে, ওইখান থেকে তাপমাত্রা কমা শুরু হয়ে যাবে। সবুজ বেড়ে কংক্রিটের নগর আর জলাধার ভরাট সহ প্রকৃতি বিরোধী কর্মকাণ্ড দিন দিন পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। আগামী বছর থেকে পায়রা গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে চট্টগ্রাম বন্দর ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্টের মধ্যকার সমঝোতা চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম বন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে যথাযথভাবে বিনিয়োগ করবে এডি পোর্ট গ্রুপ। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও বে টার্মিনাল প্রজেক্টে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্ট। চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় সহায়তা দেবে আবুধাবি সমুদ্র বন্দর। এতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলছে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, আগামী বছর চালু হবে পায়রা গভীর সমুদ্র বন্দর। পায়রা বন্দর গতকালকে পরীক্ষামূলক 200 মিটার একটি জাহাজ প্রায় 50,000-এর উপরে পণ্য নিয়ে আমাদের নির্মাণাধীন জেটিতে বার্থিং করেছে। এটা পায়রা পোর্টের জন্য একটি অসম্ভব একটা ভালো অনুভূতি গতকালকে তৈরি হয়েছে। আমি আশা করি আগামী বছর থেকে এই পায়রা পোর্ট অন্যান্য বন্দরের মধ্যে নিয়মিত অপারেশন কার্যক্রম চালিয়ে যাবে। এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বন্দর কার্যক্রমে যে কোনো দেশের বিনিয়োগকে স্বাগত জানাবে বাংলাদেশ। আমাদের চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর অথবা পায়রা বন্দর, যে কোনো বন্দরে বিনিয়োগের জন্য আমরা সমগ্র পৃথিবীর যারা বিনিয়োগ করতে চায় তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা সেই ধরনের সব ধরনের সুযোগ সুবিধা আমরা দিব এবং তারা এডি পোর্ট বাইরেও কেউ যদি করতে চায় আমরা তাদেরকেও স্বাগত জানাবো। তবে এই চুক্তি কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব। সমুদ্র। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চামড়া শিল্পে মানমাত্রায় কোনো ছাড় দেবে না পরিবেশ মন্ত্রণালয়। যদি কোনো দূষণ হয় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এমনকি চামড়া শিল্পে পরিবেশ বান্ধব বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। তৈরি পোশাক খাতের পর দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য হিসেবে পরিচিত চামড়া শিল্প 2022-23 অর্থবছরে $122 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। তবে সম্ভাবনাময় এই খাতকে আরও কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে চামড়া শিল্পের ভূমিকা আরও বেশি হতে পারত। কিন্তু দেশের বেশিরভাগ ট্যানারি লেদার ওয়ার্কিং গ্রুপ LWG এর সনদ না পাওয়াতে ইউরোপের মার্কেটে সরাসরি চামড়া বিক্রি করতে পারছে না বাংলাদেশ।
কিভাবে চামড়া শিল্পের রপ্তানি বৃদ্ধি করা যায় এবং একই সাথে কত দ্রুত লেদার ওয়ার্কিং গ্রুপ LWG সনদ পাওয়া যায় তা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনার আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন। উঠে আসে ট্যানারি খাতে শুধুমাত্র দূষণ নয়, একই সাথে প্রযুক্তিগত, আর্থিক ও সামাজিক বিষয়েও নজর বাড়াতে হবে। সাস্টেনেবল লেদার সেক্টর যদি আমরা চাই তাহলে শুধুমাত্র পলিউশনের কথা বললে চলবে না, এটা টেকনিক্যাল, এনভায়রনমেন্টাল, সোশ্যাল কথাগুলো বলতে হবে। বাংলাদেশের ট্যানারি খাতকে পরিবেশ বান্ধব করতে এবং LWG সনদ পেতে যে কোনো ধরনের সহযোগিতায় পাশে থাকবে ইইউ। তবে দেশে চামড়া ব্যবসায় লাভের পাশাপাশি ব্যবসায়ীদের পরিবেশ বান্ধব টেকসই চামড়া খাত গড়ে তোলার আহ্বান জানায় 27 দেশের জোট। Lots of EU legislation coming down the line at industry here in Bangladesh, and we're doing our best to support the government and all stakeholders in preparing for this legislation, which will have a major impact on industry here. এদিকে চামড়া শিল্পে মানমাত্রায় কোনো ছাড় দিবে না পরিবেশ মন্ত্রণালয়। যদি কোনো দূষণ হয় সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও চামড়া শিল্প পরিবেশ বান্ধব না হলে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলেও জানান মন্ত্রী। ট্রিটমেন্ট করেন, পোস্ট ট্রিটমেন্ট করেন। আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের যে মানমাত্রাটা আছে সেটা আপনারা অর্জন করতে পারছেন কিনা। আমরা উপর দিয়ে বিষয়গুলো দেখি, একবার এক এক ন্যারেটিভ আমরা শুনি, তবে মূল বিষয়টা আমরা অ্যাড্রেস করি না। এছাড়াও চামড়া শিল্প লাভজনক করতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা CETP নতুন করে তৈরি করার আহ্বান জানান তিনি। গঠনমূলক সহযোগিতা আপনাদের জন্য সব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিল সংক্রান্ত বিতর্কের পরে এবার নাগরিকত্ব সংশোধনী আইন CAA নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। CAA তার অন্যতম গ্যারান্টি বলেও উল্লেখ করেন তিনি। আর মোদীর গ্যারান্টিকে 420 বলে আখ্যায়িত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মমতাকে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আরো জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। ভারতের লোকসভা নির্বাচনে বিশেষ গুরুত্ব পেয়ে আসছে উত্তরপ্রদেশে সংখ্যালঘু অধ্যুষিত জেলা আজমগড়। বৃহস্পতিবার ভোটের প্রচারে আজমগড়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অংশ নেন নির্বাচনী জনসভায়। সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মতো দলগুলো CAA ইস্যুতে মিথ্যাচার করছে দাবি করে তিনি বলেন, যে কোনো মূল্যে CAA হবে। मोदी की गारंटी का मतलब क्या होता है? CAA कानून है। कांग्रेस की सरकारों ने भी और उनके साथियों ने भी इन पर जुल्म करने में कोई कमी नहीं रखी। একই দিন পশ্চিমবঙ্গের তমলুকে জনসভা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় প্রধানমন্ত্রীকে গ্যারান্টি বাবু কটাক্ষ করে মমতা বলেন, মোদির গ্যারান্টি 420। তার মানে গ্যারান্টি বাবু 420 গ্যারান্টি গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। নো গ্যারান্টি। মমতা বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সরকার গঠন করলে তাতে সরাসরি যোগ না দিয়ে বাহির থেকে সমর্থন দেবে তৃণমূল। বুধবার চুচুড়ার জনসভা থেকে এমন ইঙ্গিত দেন তিনি। এই বক্তব্যকে পাত্তা না দিয়ে মমতাকে বিশ্বাস না করতে আহ্বান জানান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। मैं उनसे भरोसा नहीं करते, गठबंधन छोड़ के भागी उन्होंने, उनकी बातों पे कोई भरोसा नहीं। अगर बीजेपी की तरफ ज्यादा भारी रहे तो वो उस तरफ भी जा सकते। मुझे उनके ऊपर कोई भरोसा नहीं कि गठबंधन तोड़ने वाली মমতা ব্যানার্জি। এদিকে লোকসভা ভোটের মধ্যেই নাগরিকত্ব সংশোধনী আইন CAA অনুযায়ী আবেদনকারীদের প্রশংসাপত্র বিলি শুরু করেছে মোদী সরকার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।